পর্ব ৪১। সময়টা ১১টা ৪৫-এর ঘরে। চাঁদবিহীন আকাশে অসংখ্য তারার মেলা। ঠান্ডা ফুরফুরে বাতাসে গা ছুঁয়ে মন সিক্ত করছে। জুই ৩ তলা ভবনে এক কোণে বারান্দায় দাঁড়িয়ে ঘন কালো আকাশের দিকে তাকিয়ে স্নিগ্ধ নোনা চোখে। বাইরের পরিবেশটা যতটা শান্ত, জুইয়ের ভিতরটা ততটাই অশান্ত। বিগত গোটা একটা দিন, একটা রাতের ব্যবধান। কত কিছু ঘটে গেল জুইয়ের জীবনে। মায়া রাঙামাটিতে হারিয়ে আজ অচেতন অবস্থায় হসপিটালের বেডে পড়ে। মায়াকে খুঁজতে গিয়ে আরিফও হসপিটালে একই অবস্থায় শুয়ে। আপন দুটো মানুষকে একইভাবে বেডে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জুইয়ের ভেতরটা বারবার হু হু করে কেঁদে উঠছে বাঁধ ভাঙা কান্নায়। এই তো সন্ধ্যা নাগাদ জুইকে কলেজ টিচারের বাসা থেকে হসপিটালে নিয়ে এসেছে আসিফ। এখানে আসার পর থেকে মায়া আর আরিফকে অচেতন অবস্থায় কেবিনে পড়েছে জুই। নিজের ভাই বোনকে অসুস্থ অবস্থায় দেখে নিজেকে সামলাতে পারিনি জুই। হাউমাউ করে কেঁদেছিল তখন। তবে জুইকে সামলাতে আয়ন, আসিফ দুজনকে পাশে পেয়েছিল সে। শেষ অসময়ে বিপদে সেখানে জুইয়ের পরিবারই পাশে নেই, সেখানে আয়নের ডাল হয়ে দাঁড়ানোটা ছিল ঘোর অন্ধকারে বিশাল আলোর নেই আবাসস্থল। আরিফ, মায়া হসপিটালে তদাকরি করে জুইয়ের খেয়াল পর্যন্ত রেখেছে এই দুই মানুষ। আয়ন প্রফেশনালি ডাক্তার হওয়ায় আরিফ মায়ার চিকিৎসার তদাকরি সে নিজেই করেছে। আর আসিফের কথা যত বলবে ততই কম মনে হবে জুইয়ের। চমৎকার একটি মানুষ, অসাধারণ দায়িত্ববান পুরুষ। কেউ সামান্য চাকরির জন্য তার মালিকের এতটা বিশ্বস্ত আর আপন হয়ে থাকতে পারে, সেটা আসিফকে না দেখলে বুঝতোই না জুই। আবছা আলোয় হঠাৎ নিজের উপর কারো আলো ছায়া পড়তেই বিষণ্ণ জুই গ্রিল ধরে মাথা উঠিয়ে পিছন তাকালো। দরজার সামনে আয়নকে দেখতে পেয়ে অস্বস্তিতে আছড়ে পড়ল জুই। না চাইতেও আয়নের সঙ্গে পুরনো অতীতগুলো স্মৃতিচারণ হতেই জুই সোজা হয়ে দাঁড়িয়ে নিজের দু হাত কসলালো অস্বস্তিতে। এলোমেলো দৃষ্টিতে ফ্লোরে ফেলে মিহিসরে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন? কিছু না বললে কি এখানে দাঁড়ানো যাবে না মিস জুই? আয়নের কাটকাট কথায় কিছুটা রাগের আভাস পেল জুই। রাগটা কিসের তা বুঝতে দেরি হলো না জুইয়ের বিচলতা বাড়ল। আয়নকে এড়াতে চেয়ে বলল, তা কেন হবে? আপনি বরং এখানেই দাঁড়ান, আমি কক্ষে যাচ্ছি, মায়ের পাশে। কথা বলে জুই এক প্রকার চোরের মতো আয়নের পাশ কাটিয়ে তাড়াহুড়ো চলে যেতে চাইলে বাধা দেয় আয়ন। পাশ কাটিয়ে চলে যাওয়া জুইয়ের বাহু টেনে নিজের মুখোমুখি করতে আয়নের কাছ থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে জুই খানিকটা শক্ত গলায় বলল, এসব কি ধরনের অসভ্যতা ডাক্তার সাহেব? হাঁটা ছাড়ুন, যেতে দিন আমাকে। আয়ন একইভাবে জুইয়ের হাতটা চেপে ধরে বলল, আমি এখন অভদ্র হয়ে গেলাম, তাহলে আমাকে আপনার মতো করে ভদ্রতা শেখান জুই। কিভাবে মানুষকে মায়ায় ফেলে চট করে গায়েব হয়ে যাওয়া যায় সেসব শেখান। আমি আপনার কাছ থেকে সলিড ধোঁকাবাজি শিখতে চাই জুই, যেন একটা মানুষকে পুরো ধ্বংস করার মতন ক্ষমতা রাখে, এমন বেঈমানি হতে চাই। শেখাবেন আমাকে? আপনি তো আমার দেখা শ্রেষ্ঠ ভদ্র মানুষ, আপনি নিশ্চয় এসবে ডিগ্রিতারি ভদ্র মানুষ। আয়নের জুইকে করা অপমানের কথা জুই রাগে মেজাজ দেখিয়ে বলল, হাঁটা ছাড়ুন, আপনি এখন বেশি বাড়াবাড়ি করছেন, যেতে দিন আমাকে, ছাড়ুন। জুইয়ের মেজাজ আয়নের মেজাজই হলো। কেন যেতে দেব? আমার কথা আগে শেষ করো, তারপর যাবেন আপনি। এখন বলুন, এতদিন আমার কল ধরেননি কেন আপনি? আমার ইচ্ছে করেনি, তাই ধরেনি। কেন কেন ধরবো আপনার ফোন? কে হন আপনি আমার? সেই রাতভর ফোনে কথা বলতে হবে আমাকে? বরাবরই জুইয়ের কথায় আয়নকে রাগ, খুব কষ্ট দুটোই দেয়। এই মুহূর্তে তার ব্যতিক্রম হলো না। আয়ন জুইয়ের বাহু জাকিয়ে কাছে টেনে রাগের তুপে বলল, ইচ্ছে করেনি তাই ধরেননি, তাই না? বিগত 3টা মাস আমার সাথে কি ছিল আপনার? হ্যাঁ, রাতভর ফোনে কি করতেন আমার সাথে আপনি? তখন আপনার মনে হয়নি আমি কে? কেন আমার সাথে তখন ফোনে কথা বলতেন? আপনি তো জানতেন আমাদের দুজনের মধ্যে কি সম্পর্ক চলছিল এতদিন, তাহলে এখন না জানার ভান করছেন কেন? তুই একইভাবে বলল, আমি যাকে মনে করেছিলাম সে আপনি নয়। এই ভুল বোঝাবুঝি সম্পর্ক ছিল বলে সেটা আমি শেষ করে দিয়েছি। আপনি একা শেষ করলে হবে? সম্পর্কটা ছিল আমাদের দুজনের, শেষ করতে হলে আমাদের দুজনের সমান মতামত থাকবে সেখানে। আপনি একা শেষ করার কে? আপনি কি শুধু একাই ছিলেন এই সম্পর্কে? আমি ছিলাম না? তাছাড়া ভুল বুঝাবুঝি শুধু আপনার পক্ষ থেকে ছিল জুই? আমি শুরু থেকে জানতাম ফোনের ওপাশের মানুষটা আপনি ছিলেন। আপনাকে জেনে শুনেই সম্পর্কে জড়িয়েছিলাম আমি। তাহলে এখানে আমার দোষটা কোথায় সেটা বলবেন জুই? আমি তো আপনার কাছে যাইনি, আপনাকে ফোন করিনি, বরং আপনি আমার কাছে এসেছেন নিজের ভালোবাসার ঝুলি নিয়ে। আমাকে আপনার অভ্যাসে পরিণত করে হঠাৎ হারিয়ে গেলেন অন্য কারো অজুহাত দিয়ে। আপনি একটা বড় আমার কথা ভেবেছেন জুই? আপনাকে ছাড়া আমি কেমন থাকবো? আপনি তো আমাকে ভালোবাসতেন জুই,
তাহলে কেন এমন করছেন? কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? সবটা ঠিক করে নেওয়া যায় না? আমি তো মানুষটা সে আগেরই আছি, যার সাথে আপনি মন খুলে কথা বলতেন, সব কিছু শেয়ার করতেন। তাহলে আপনি এখন কাকে খুঁজছেন জুই? জেদ্দি জুই জেদ ধরেই বলল, বললাম তো সবটা ভুল বোঝাবুঝি ছিল। আমি আপনাকে কখনো ভালোবাসিনি। জুইয়ের মুখে আপনাকে কখনো ভালোবাসিনি কথাটা শুনে আয়নের বুকে কোথায় একটা চিনচিন ব্যথা শুরু হলো ঘুমোটে। আয়ন সেইভাবেই বলল, তা কাকে ভালোবাসতেন জুই? রাদীপকে? আমাদের ফোনে কথা বলার আগে রাদীপকে কয়বার আপনি সরাসরি দেখেছেন জুই? একবার। এই একবার দেখাতে আপনি রাদীপকে এতটা ভালোবাসলেন যে আমার সাথে 3 মাস এত এত কথা বলেও আপনার মন আমার জন্য সামান্য ভালো লাগা সৃষ্টি হয়নি? আপনার সব কিছু ভালো লাগা, ভালোবাসা, ফিলিংসের আদান প্রদান সব কিছুই তো আপনি আমার সাথে শেয়ারিং করেছিলেন জুই। তাহলে আপনার সেই ফিলিংসগুলো কি মিথ্যা ছিল? আপনার ধারণা করা মানুষটা আমি হতে পারিনি বলে আমার সাথে সব কিছু আপনি মিথ্যা করে দিলেন জুই। রাদীপের সাথে তো আমার কোনো কিছুই ছিল না জুই। আপনার সকল স্মৃতি, সকল ভালো লাগা, ফিলিংস তো আমার সাথে ছিল। তাহলে আপনি কিভাবে আপনার কিছু হলাম না? নাকি রাতিবের মতো আমি ফর্সা নই, কালো মানুষ বলে আমাকে মেনে নিতে পারছেন না আপনি? কোনটা? এমন কিছুই না, হাঁটা ছাড়ুন। তা কেমন কিছু জুই? বুঝান আমাকে। আপনার যদি আমার গায়ের রঙের সমস্যা না থাকে তাহলে কিসের সমস্যা? আমি রাদীপের বাবার মতো বড় লোক নই, সেজন্য ভাবছেন আপনি ঠকে যাবেন আমাকে নিয়ে? তাহলে আপনাকে বলে রাখি জুই, আমি একজন স্টাবলিশ কর্মচারী মানুষ। আমার কর্ম আছে, যেটা রাদীপের নেই। রাদীপের বাপ ভাই বড়লোক হলেও রাদীপ তার পরিবারের উপর নির্ভরশীল। রাদীপ এখনো নিজের পড়াশোনা শেষ করতে পারেনি, আর না কোনো চাকরি বা ব্যবসায় জড়িয়েছে। আপনি রাদীপকে এত বড়লোকই ভাব দেখছেন না, সেটা শুধু রাদীপের বাবা দাদার পৈতৃক সম্পত্তির দাপটে। সেই সম্পত্তির ভাগ কিন্তু আমার মারও আছে, সেজন্য আমার পরিবারও কম যায় না খান পরিবার থেকে। হয়তো হৃদের বিষয়টা আলাদা, হৃদের নিজস্ব কর্ম আছে, সে একজন সফল ব্যবসায়ী। হৃদের হয়তো বাপদাদার পৈতৃক সম্পত্তির ভাগের প্রয়োজন নেই, কিন্তু রাদীপের এই মুহূর্তে তার পরিবার ছাড়া গোটা শূন্যতা আছে। সেক্ষেত্রে আমি আমার ওয়াইফকে বিলাসবহুল জীবন দিতে পারবো জুই। আমার নিজস্ব বাড়ি গাড়ি পেশা সবই আছে, আমার বাবার সম্পত্তির প্রয়োজন পড়বে না। আমি আপনাকে ভালো রাখতে পারবো জুই। আয়নের কথায় জুইকে লুবি টাইপ মেয়ে মনে হলো। জুই কখনোই আয়নকে টাকা পয়সার জন্য দূরে ঠেলে দেয়নি। জুই কখনো লুবি মেয়ে নয়। আয়নকে দূরে সরিয়ে রাখার পেছনে জুইয়ের বড় কারণ আছে, সেটা জুই এই মুহূর্তে প্রকাশ করতে চাচ্ছে না। কিন্তু আয়নের কথার ধরনে জুই নিজেকে লুবি মেয়ে মনে হলো। জুই ঘৃণায় নাক মুখ ছিটিয়ে আয়নের দিকে হাতটা ছাড়িয়ে নিতে নিতে বলল, আপনি একটা বিকৃত মস্তিষ্কের মানুষ। আপনার আমার সম্পর্কে এমন ধারণা? ছি, আপনি কেমন আমি জানি না জুই, তবে আমি আপনার সর্বোচ্চ চেষ্টা করছি আপনাকে বোঝাতে। নয়তো আমি একবার হারিয়ে গেলে আপনার সাধ্য হবে না আমাকে আর ফিরিয়ে আনার। আইন কথাগুলো শেষ করে প্রস্থান করলো বারান্দা ছেড়ে। ভগ্ন হৃদয়ে বুকটা কেমন হাহাকার করে উঠলো আবারও। আজ কতটা দিন ধরে জুই আয়নকে অকারণে কষ্ট দিয়ে যাচ্ছে। আয়নকে জুই রাদীপ ভেবে কথা বললেই বাকি। জুইয়ের ফিলিংসের আদান প্রদান সবকিছু তো আয়নের সঙ্গে হয়েছিল। জুইয়ের এত স্বপ্ন, মায়া, টেক কেয়ার, ভালো লাগা, মুগ্ধতা সবকিছু দুজনে মিলে যাওয়ায় এত কিছুর পর জুই কিভাবে আয়নকে দূরে সরিয়ে দেয় সামান্য দেখায় রাদীপের প্রতি ভালো লাগা থেকে? রাদীপুর প্রতি সে তো ভালো লাগা ছিল, জুইয়ের সেটা জুই কখনোই প্রকাশ করতে পারেনি। সামান্য ভালো লাগা থেকে যদি জুই রাদীপের জন্য আয়নকে অস্বীকার করতে পারে, তাহলে আয়নের প্রতি ভালো লাগাটা তো জুইয়ের অসংখ্যবার আয়নকে বলেছিল ফোনে। তাহলে আয়ন কিভাবে সবকিছু বলতে পারবে এত সহজে? এলোমেলো পায়ে আয়ন বারান্দা থেকে বেরিয়ে কক্ষের বাইরে যেতে যেতে শোনা গেল জুইয়ের ফুপিয়ে কান্নার শব্দ বারান্দা থেকে। জুইয়ের কান্না আয়নের বুকে আবারও চিনচিন ব্যথা অনুভব করলো। চারপাশে কেমন যেন ঘুমোটার কষ্টে ভরা পরিস্থিতি। এখানে সে ভালোবেসেছে, সে ভালো নেই আজ। আয়নকে দরজা ধরে বেরিয়ে যেতে দেখে দু চোখ মেলে তাকালো মায়া। জুই আয়নের কথার মাঝেই মায়ের হুঁশ ফিরেছিল। দুজনের তর্ক বিতর্কে মায়া আর শব্দ করলো না, বরং চুপচাপ চোখ বন্ধ করে পড়ে রইল বিছানায়। প্রথম থেকে মায়ার কানে এসেছিল দুজনের কথা। অসুস্থ মায়া ঘাড় ঘুরিয়ে তাকালো বারান্দার দিকে। ভেতর থেকে বেশি আসছে জুইয়ের কান্নার শব্দ। মায়া ঘাড় বিকে তাকালো পাশের বেডে শুয়ে থাকা আরিফের দিকে। মায়া মোটা ব্যান্ডেজ পাতা মাথা, চিত হয়ে লম্বা করে পড়ে আছে সেখানে। মায়া আরিফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকেই চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু জড়ালো অপরাধ বোধে। বিকেলের ঘটনা স্মৃতিচারণ করতে করতে ভাঙ্গা গলায় দৃশ্যরে ডাকলো আসিফকে। মায়ের ছোট্ট স্বর ডাক কেবিনের বাইরে না পৌঁছালো, বারিন্দা থেকে জুইয়ের কানে ঠিকই পৌঁছালো। দ্রুততায় হাতের উল্টা পিঠে চোখ মুছে তাড়াহুড়োই কক্ষে প্রবেশ করতেই জুই দেখলো মায়ের হুঁশ ফিরেছে। মায়াকে সজ্ঞানে পেয়ে খুশিতে আত্মহারা জুই তৎক্ষণাৎ ছুটে গিয়ে মায়াকে চাপটে ধরতেই ব্যথায় ঘুঙ্গালো মায়া। ব্যথিত মায়া ব্যথায় ঠাউর করতেই তৎক্ষণাৎ মায়াকে ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে জুই বলল, সরি, আমার মনে ছিল না তুই অসুস্থ, খুব ব্যথা পেয়েছিস, ডাক্তার ডাকবো?
জুইয়ের অস্থিরতায় মায়া তেমন কিছু বলল না। এই মুহূর্তে মায়ের অল্প শব্দ করতেও কষ্ট হচ্ছে। তারপরও মায়া ছোট গলায় জানতে চাইল আসিফের কথা। আসিফ ভাইকে ডাক দে জুই। আসিফের খোঁজ করতে দেখে বিচলিত হলো জুই, উদ্বিগ্ন গলায় বলল, কেন, কোনো সমস্যা হচ্ছে ঋতু? ব্যথা পেয়েছিস খুব? মায়া একই অবস্থায় বলল, জুই আসিফ ভাইকে ডাক দে, আমি কথা বলবো। মায়ের ব্যথাতুর কণ্ঠে জুই তৎক্ষণাৎ আসিফকে ডাকলো কক্ষে আনতে। মায়ের হুঁশ ফিরতে শুনে মুহূর্তে কেবিনে ছুটে আসলো আসিফ। মায়ের মুখোমুখি হয়ে মায়ের অবস্থা জানতে চাইলে মায়া আসিফের প্রশ্নের উত্তর না দিয়ে রীতির কথা জানতে চেয়ে বলল, উনি কোথায় আসিফ ভাইয়া? আসিফ মায়ের প্রশ্ন করাটা স্বাভাবিকভাবেই নিল, যেন মায়া খুশি পেরে রীতির কথা জানতে চাইবে সেটা জানতো আসিফ। তাই স্বাভাবিকের নিয়ে উত্তর দিয়ে বলল, রীত ভাই তো ঢাকায় চলে গেছে ভাবি। মায়া থেমে থেমে আবারও বলল, ওনাকে কল দেন ভাইয়া, আমি কথা বলবো। মায়ের কথায় আসিফ অনেকটা আমতা আমতা করে বলল, ভাইয়ের ফোন বন্ধ ভাবি, ভাই এই মুহূর্তে খুবই ডিস্টার্ব। রাদীপ ভাই আছেন রীত ভাইয়ের বাড়িতে, তবে রীত ভাইয়ের আশেপাশে যাওয়ার অনুমতি আপাতত কারণ নেই ভাবি। আপনি বরং এখনই রেস্ট করুন, ভাইয়ের সাথে কাল কথা বলিয়েন, আমি বরং আপনার জন্য ডাক্তার ডাকি। নিস্তব্ধ রাত আর কালো অন্ধকারে অল্প আলোয় মিটমিট তারাগুলো যেন মুগ্ধতা ছড়াচ্ছে আকাশের বুকে। শহর জুড়ে ঠান্ডা হাওয়া আর ঝিঝি পোকার ডাক ঘুমন্ত শহরটা যেন অদ্ভুত ছন্দ তুলছে। উঁচু নিচু বিল্ডিং এর ফাঁকে ফাঁকে মাথা উঠিয়ে দাঁড়িয়ে যান্ত্রিক ল্যাম্পপোস্টগুলো। চাঁদবিহীন অন্ধকারের মাঝেও ল্যাম্পপোস্টের হলুদ আলোয় আলোকিত ঘুমন্ত শহর। মাঝে মধ্যে দুই একটা যান্ত্রিক গাড়ি চলে যেতে দেখা যাচ্ছে, তবে এই মধ্যরাতে যেটা বেশি দেখা যাচ্ছে সেটা হলো একদল ছন্ন ছাড়া কুকুর। রাস্তার মাঝে এলোমেলো দৌড় আর ঘেউ ঘেউ শব্দ করে ঘুমন্ত শহরটাকে জানান দিচ্ছে তাদের পাহারাদারিতে খবর দিয়ে। আবার দুই একটা কুকুরকে রাস্তার মাঝে বুক লাগিয়ে শুয়ে পড়তেও দেখা যাচ্ছে। মায়া বিরতিবিহীন দৃষ্টিতে সেসব তাকিয়ে দেখছে চারতলা ফ্ল্যাটে বারান্দা হতে। মধ্যরাতে, প্রহর তখন 2টা 20। এত রাতে না ঘুমিয়ে স্বাভাবিক মাত্রায় চুপচাপ বসে থাকাটাও অস্বাভাবিক কিছুর ইঙ্গিত করে। নিশ্চুপ উদাস মায়া আবারও শব্দ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতের ফোনটা দিয়ে 56 বারের মতো কল মিলালো রিতকে। প্রতিবারের মতোই রিং হতে হতে কল কাট হয়ে গেল এক সময়। মায়া জানে রিতর কল রিসিভ করবে না, তারপরও বিরতিবিহীন একের পর এক কল করেই যাচ্ছে। মায়া পুনরায় কল মিলিয়ে তাকিয়ে রইল সেই ল্যাম্পপোস্টের হলুদ আলোয় রাস্তার দিকে। তখন হঠাৎ কেউ অন্ধকার বারান্দায় আলো জ্বালাতে মায়া চমকে পাশে তাকালো। ঘুমন্ত জুইকে দরজার পাশে সুইচ বোর্ডে হাতে রেখে দাঁড়িয়ে থাকতে দেখে স্বাভাবিকের ন্যায় মায়া পুনরায় সেই দৃষ্টি ফেলল রাস্তায়। নিস্তব্ধ নীরবতা ভেঙে মায়া প্রথমেই বলল, আলোটা চোখে লাগছে জুই, লাইটটা অফ করে দে। মায়ের কথায় সত্যি সত্যি জুই তৎক্ষণাৎ লাইট অফ করে মায়ের পাশে বসতে বসতে ঘুমন্ত গলায় বলল, এত রাতে এখানে কি করছিস তুই? মায়া উদাসীন উত্তর আসলো তক্ষুনি, আকাশের চাঁদগুলো গুনছিলাম। মায়ের কথায় জুই ঘাড় কাত করে উকি ঝুঁকি মেরে দূর আকাশের দিকে তাকিয়ে অসংখ্য তারার মাঝে একটা চাঁদের সন্ধান না পেল জুই। এই অমাবস্যায় চাঁদ পাবে কোথায়? তাছাড়া চাঁদ তো একটাই হয়। কিন্তু মায়া বলল অসংখ্য চাঁদের কথা। জুই একই গলায় বলল, এই অন্ধকার রাতে চাঁদ কোথায় পেয়েছিস তুই? আমি তো দেখছি না। না দেখলে চলে যা, রুমে গিয়ে ঘুমা। তোর জন্য আজ আকাশে চাঁদ উঠেনি, আমার জন্য উঠেছে, তাই আমি দেখছি, তুই যা। মায়া মন খারাপের আভাস জুই বুঝতে পেরেই বলল, মুড অফ? মায়া একইভাবে দূর আকাশের দিকে তাকিয়ে উদাসীন গলায় বলল, আজ 20 দিন হয়েছে ওনার সাথে আমার যোগাযোগ নেই জুই। উনি নিশ্চয়ই খুব বেশি রেগে আছে আমার প্রতি। ওনাকে আমি কিভাবে বুঝাবো? যা হয়েছে তাতে আমার কোনো হাত ছিল না। আমি তো ওনাকে ভালোবাসি, তাকে রেখে নিশ্চয়ই অন্য কারো কাছে যেতাম না। মায়ের কথায় এবার জুই সিরিয়াস হয়ে বসলো। আজ অনেক দিন ধরে রিত, মায়া, আরিফের মনোমালিন্যতার কাহিনীগুলো দেখছে জুই। সবকিছু বুঝেও জুইয়ের মায়ের সঙ্গে এই বিষয়ে তেমন কোনো কথা হয়নি। এমন না জুই এই বিষয়ে কথা বলতে চায়নি, বরং জুই প্রথম থেকেই মায়ের সঙ্গে এসব বিষয়ে কথা বলতে চেয়েছিল। কিন্তু মায়া প্রতিবারই ওদের সম্পর্কের বিষয় এড়িয়ে যেত। তাই এখন মায়াকে নিজ থেকে এসব বিষয়ে কথা বলতে দেখে জুই আগ্রহী হলো। মায়াকে বোঝানোর উদ্দেশ্যে বলল, ভুলটা তোর দ্বারাই হয়েছে ঋতু। তোর উচিত ছিল সবটা আরো আগে ভাইয়াকে জানানোর, তাহলে হয়তো সবকিছু এতটা বিগড়ে যেত না। আরিফ ভাইয়াও খুব কষ্ট পেয়েছে সেদিন, আজ পর্যন্ত তোর সাথে কথা বলছে না ভাই। জুয়ের কথায় মায়ার গোপন দীর্ঘশ্বাসটা প্রকাশেই ছাড়লো। খোলা আকাশের দিকে তাকিয়ে হাতের ফোনটা পাশে রাখলো। ওই আকাশের তারার দিকে তাকিয়ে বলল, আজ আমি যতটা অপরাধী, সেদিন সবাইকে সবটা আগে জানালেও ঠিক ততটাই অপরাধী থাকতাম জুই। হয়তো আরিফ ভাই আর ওনার জায়গায় ভিন্ন মানুষগুলো দাঁড়িয়ে থাকতো, তবে সব দিক থেকে আমি আসামি হতাম। আমার দিকটা কেউ বুঝতে চাইতো না, যেমনটা আজ চাচ্ছে না কেউ। মায়ের মন খারাপে জুই মন খারাপ হলো। বিগত দিনগুলো ধরে দেখছে
মায়াকে হৃদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে। প্রতিবারের মতোই মায়া বিফল। শুধু তাই নয়, খানবাড়ির কারোর সঙ্গে মায়া যোগাযোগ করতে পারছে না, এমনকি আসিফের সঙ্গে পর্যন্ত না। রাদীপের সঙ্গে হৃদের সঙ্গে মায়ের মনোমালিন্যতা বোঝা যায়, কিন্তু তাই বলে আসিফের সঙ্গে কেন মায়া যোগাযোগ করতে পারছে না সেটাই বুঝতে পারছে না জুই। সেদিন হসপিটাল হতে মায়া আর আরিফের আসিফকে বাসায় পৌঁছে দিয়ে ঢাকায় ব্যাক করে। তারপর থেকে আসিফ অনেকটা নিরুদ্দেশ বলা যায়, মায়ের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করছে না। জুই মায়াকে হঠাৎই বলল, ঢাকা যাবি ঋতু ভাইয়ের সঙ্গে দেখা করতে? জুইয়ের কথায় মায়া দূর আকাশ হতে দৃষ্টি সরিয়ে তাকালো জুইয়ের দিকে। হালকা ব্রু কুচকে বলল, ঢাকা? হ্যাঁ। কেন? দেখ, ভাইয়া তোর ওপর রেগে আছে। আমার মনে হয় না তিনি কখনো তোর ফোন রিসিভ করবে। এজন্য বলছিলাম তুই বরং কাল ঢাকা চলে যা ভাইয়ার কাছে। দুজন সামনাসামনি হলে তুই তোর দিকটা ভাইয়াকে বোঝাতে পারবি। আর উনি যদি বুঝতে না চায় আমাকে, তখন দেখ ঋতু, কোনো মানুষ এতটাও শক্ত হয় না যে সে তার ভালোবাসার মানুষটার দিকটা বুঝতে চাইবে না, অবুঝের মতো বারবার আঘাত করবে। আমার মনে হয় তুই ভাইয়ের কাছে গেলে তিনি আর রাগ করে থাকবে না তোর উপর, বরং তোর দিকটা শুনতে চাইবে। তারপর যদি দেখিস তিনি তোর দিকটা বুঝতে চাইছে না, তাহলে মনে করবি ভাইয়া তোকে আর নিজের জীবনে চাইছে না, হয়তো তিনি ভিন্ন কিছু চাইছে। হতে পারে সেপারেশন। জুইয়ের মুখে সেপারেশন শব্দটা শুনে মায়ের কোথাও যেন প্রচণ্ড আঘাত করলো। মায়া জুই থেকে দৃষ্টি সরিয়ে দুহাতে মাথা চেপে জুইকে বসতে বসতে বলল, তুই যা জুই, আমার ভালো লাগছে না। জুই থাকার অনুমতি জানিয়ে বলল, আর একটু থাকি না। না। জুই প্রসঙ্গ এড়াতে চেয়ে বলল, কাল কলেজে যাবি ঋতু? অনেকদিন তো হলো কলেজে যাস না। রাফা তো তোর কথা জিজ্ঞাসা করে রোজ। যাবি কাল? মায়া একইভাবে বলল, জানি না, তুই যা এখন। জুই মায়াকে কিছু বলতে গিয়েও বলল না, কিন্তু মায়াকে ছেড়ে রুমেও গেল না, বরং ঠাই মায়ার পাশে বসে রইল। মূলত জুইয়ের মন চাচ্ছে না মায়ের মন খারাপের অবস্থায় একা ফেলে চলে যেতে। মায়া মাথা ঝুঁকে কিছুটা সময় বসে থাকার পরও জুইকে নড়তে না দেখে পাশ থেকে ফোনটা হাতে তুলে ঠাস করে উঠে দাঁড়ালো। জুইকে পাশ কাটিয়ে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়লো উপর হয়ে। মায়াকে শুয়ে পড়তে দেখে জুইও বারান্দার দরজা চাপিয়ে মায়ের পাশে শুতে শুতে ভাবলো মায়ের কথা। মায়ের ঈদের জন্য মন খারাপ হয়, কিন্তু হসপিটাল থেকে আসার পর কখনো মায়ের ঈদের জন্য কাঁদতে দেখেনি, বরং চুপচাপ মন খারাপ করে বসে থাকতে দেখেছে বড় জোর। কিন্তু আরিফ যখন মায়াকে নীরবে এড়িয়ে যায়, মায়াকে দেখেও না দেখার মতো করে থাকে, আবার মায়ের সঙ্গে কথা বলে না, তখন মায়াকে খুব কাঁদতে দেখা যায়। জুই এতটা দিন মায়াকে পর্যবেক্ষণ করে যেটা বুঝতে পেরেছে সেটা হলো মায়া হয়তো হৃদের রাগের ধারণা আগে থেকেই ছিল, সেজন্য হয়তো পূর্ব উপস্থিতি ছিল এমন কিছু হবে বলে। কিন্তু আরিফের অভিমান, নীরবতা, ভার নেওয়া হয়তো মোটেও প্রস্তুত ছিল না মায়া। সেজন্য ভ্রাতৃত্বের সম্পর্কে টানাপোড়া মায়া সহ্য করতে না পেরে কেঁদে ওঠে নিজের অজান্তেই। জুই মায়ের দিকে কাত হয়ে শুয়ে গোপনে দীর্ঘশ্বাস ফেললো। ভাবলো না জানি কবে সবটা ঠিক হয়। জুই নিজেও কখনো আরিফকে দেখেনি তীব্র অভিমান একইভাবে চুপ করে যেতে। যেখানে আরিফ সবার থেকে মায়ের প্রতি যত্নশীল, সেই আরিফ আতুরে মায়ের প্রতি এতটা নিশ্চুপ হয়ে যাবে সেটা সত্যিই জুই ভাবেনি কখনো। আরিফের নিশ্চুপতা মায়ের অপরাধবোধকে ক্ষণে ক্ষণে পাপে তুলছে। মায়ের প্রতি জুইয়ের খুব মায়া হয়। চোখের পলকে কেমন মায়ের ভালোবাসা দুটি সুন্দর সম্পর্ক বর্ষার জায়গা হারিয়ে অবিশ্বাসে পোকা ধরল। আল্লাহ করুক মায়ের জীবনে সবটা আবার ম্যাজিকের মতো ঠিক হয়ে যাক। আরিফ হৃদ দুজনেই মায়াকে আবার বিশ্বাস করে যার যার সম্পর্কের জায়গা থেকে আগলে নিক। জুইয়ের ভাবনা চিন্তার মাঝে মায়া হঠাৎ মাথা উঁচিয়ে অন্ধকারে তাকালো জুইয়ের দিকে। হঠাৎ এক অদ্ভুত প্রশ্ন করে বলল, আমাকে তোর দর্শিতা মনে হয় জুই? মায়ের অপ্রত্যাশিত প্রশ্নে চমকে উঠে জুই। হতভম্ব হয়ে তৎক্ষণাৎ পাল্টা প্রশ্ন করে বলল, জুই এসব কি বলছিস তুই? দর্শিতা হতে যাবি কেন? তোরাই তো বলেছিস সেদিন রাতে জঙ্গিদের হাতে পড়িসনি, তাহলে এখন আবার এসব কথা কোথা থেকে আসছে? জুইয়ের কথায় মায়া পুনরায় বালিশে মাথা রাখতে রাখতে ভাঙ্গা তেজা গলায় বলল, আমি মনে হয় আমার স্বামীর চোখে দর্শিতা জুই। আমার যখন খাত থেকে উদ্ধার করা হয় তখন আমাদের দুজনের শরীরে জখম ছিল, হয়তো সেই জখমগুলো দেখেই উনি আমায় ঘৃণা করছেন, ভেবেছেন আমি দর্শিতা। নষ্টা বউকে চাই না বলেই যোগাযোগ করতে চাইছে না, সেপারেশন চাই। মায়ের কথায় তুই খানিকটা দমক সরে বলল, বাজে বকিস না মায়া, তোকে উদ্ধার করার থেকে ডাক্তার দেখানো সবকিছু হৃদভাই নিজের হাতেই করেছেন। কই তখন তো এমন কিছু বলতে শুনিনি, নাকি তুই হৃদভাইকে এমন কিছু বলতে শুনেছিস? আমার জানা মতে রাফা ওই জঙ্গি ছেলেগুলো শনাক্ত করতে র্যাব ক্যাম্পে আসিফ ভাইয়ের সঙ্গে গিয়েছিল। ছেলেগুলো শনাক্ত করা হয়েছে, জঙ্গি ছেলেগুলো স্বীকারোক্তি দিয়েছে তারা শুধু রাফাকে তুলে এনেছিল সেদিন, তোকে তারা আনেনি। তুই নাকি নিজে গিয়েছিস রাফাকে বাঁচাতে। রাফা না তোর কারো ক্ষতি তারা করেনি, এমনকি তারা নাকি তোকে দেখিনি পর্যন্ত, আর না ধরতে পেরেছে। তাহলে তুই হঠাৎ করে এসব কথা কেন বলছিস? হৃদ ভাই শুধু তোর
এঙ্গেজড হওয়ার বিষয়টা নিয়ে রেগে, অন্য কিছু নিয়ে নয়। তুই ভুল ভাবছিস ওনাকে। জুইয়ের কথায় মায়াকে আরো নোট দেখা গেল না। জুই অনেকটা অপেক্ষা করলো মায়ের উত্তরের, কিন্তু মায়াকে উত্তর করতে না দেখে বুঝলো মায়া হয়তো এসব বিষয়ে আর কথা বলতে চাইছে না। তাই জুইও কথা না বাড়িয়ে মায়ের দিকে মুখ ঘুরে একটা সময় ঘুমিয়ে পড়লো। তবে মনে মনে দোয়া করলো যাতে মায়ের জন্য নতুন একটা ভোর হয়, ভালোবাসা আর বিশ্বাসময়। সকাল 4:45। রিক্সা থেকে নেমে ভাড়া মেটালো জুই। মায়ের পাশে কলেজ ড্রেসে কাঁধে ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে রিক্সা থেকে নামতে মায়া লক্ষ্য করলো আশেপাশে সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে। কেউ কেউ আর চোখে মায়াকে দেখছে। মায়া বুঝলো না সবার এমন দৃষ্টির কারণ, আর না জানতে চাইলো কেন সে সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু। অসুস্থ মায়া বিগত একটা মাস কলেজে আসেনি। সুস্থ হওয়ার পরও মানসিক টানাপোড়াই আসলো না। সামনে টেস্ট পরীক্ষা বিদায় আসতে হলো। নতুন করে আবারও পড়া শুরু করতে হবে। বিগত দিনের অনেক পড়া বাকি। তাই আজ মায়া কলেজে আসা। জুই ভাড়া মিটিয়ে মায়াকে নিয়ে কলেজে প্রবেশ করতে করতে আশেপাশে সবার নজর মায়ের উপর লক্ষ্য করলেও সে চুপ থাকলো। মায়া জানে সবার কৌতূহলের দৃষ্টি মায়ের উপর কেন। বিগত দিনগুলোতে মায়া কলেজে উপস্থিত না থাকলেও জুই ঠিকই উপস্থিত ছিল। তাই সেজন্য বিগত দিনগুলোতে মায়াকে নিয়ে ক্যাম্পের ভিতর কতটা চর্চা হয়েছিল জুই জানে। স্যার থেকে শুরু করে ক্যাম্পাসে সিনিয়র জুনিয়র সবার মুখে মুখে মায়ের চর্চায় ছিল। আর সেই চর্চার বিশেষ কারণ ছিল কলেজ কর্তৃপক্ষের মন্ত্রী নিহাল খানের ছেলে রিত খানের মায়ের বউ হওয়া। আর এইটাই ছিল মায়াকে সকলের চোখে আলোচনা কেন্দ্রবিন্দু করার। সেদিন ট্যুর যাত্রার পর থেকে রিত মায়ের কাহিনী পুরো ক্যাম্পাসের অলিগলি ছড়িয়ে। হয়তো কিছুক্ষণ পর মায়াও এই বিষয় নিয়ে অবগত হয়ে যাবে। ক্যাম্পাসের করিডোর ধরে হাঁটছিল মায়া আর জুই। দ্বিতীয় তলায় ক্লাসরুম ওদের। শ্রেয়া নাদিয়া কলেজে এসেছে কিনা আপাতত জানা নেই মায়া বা জুইয়ের কারণ। এর মধ্যে দুজনে যাওয়ার পথে হঠাৎ কোথা থেকে রাফা দৌড়ে এসে পিছন থেকে মায়াকে ঝাপটে জড়িয়ে দিয়ে খায় হারালো মায়া। তাল সামলাতে না পেরে আতঙ্কে জুইকে ধরতে চাইলে অপ্রস্তুত জুইও খেয়ে হারিয়ে তিনজনই পড়লো একত্রে। করিডোরে দেয়াল ঘেঁষে পড়লো। এত ব্যথা পেল না তিনজন। কিন্তু মায়ার গলায় রাফার দুহাত বাঁধা থাকায় নিঃশ্বাস আটকে আসার উপক্রম হতেই মায়া জোর গলায় রাফার হাতটা গলা থেকে ছাড়াতে চেয়ে বলল, বেয়াদব মহিলা, ছাড়, নিঃশ্বাস নিতে পারছি না আমি। মায়ের কথায় রাফা তাড়াহুড়ো করে গলা থেকে হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, সরি সরি, বেশি ব্যথা পেয়েছিস? মায়ের দেয়াল ধরে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে অধৈর্য রাফা আবারও মায়ের হাত টেনে মায়ের কপাট গলায় বলল, বেয়াদব মহিলা, তুই কি আমার জামাই লাগোস? ঘেঁষাঘেঁষি করিস কেন? স্যার? জুই সবে সোজা হয়ে দাঁড়িয়েছিল। এর মধ্যে মায়ের তেরা কথায় জুই কাঁধে ব্যাগ টেনে ঠিক করতে করতে বলল, কথাটা কপি পেস্ট মনে হচ্ছে। তুই ঠিক কাকে কপি করছিস বলতো মায়া? একদিকে মায়ের টানাটানি, একদিকে রাফার টানাটানি শেষ হচ্ছে না, অন্যদিকে জুইয়ের খোঁচা মায়া। মায়া বিরক্তি চোখে জুইয়ের দিকে তাকিয়ে নিজের পরে থাকা ব্যাগটা তুলে জেরে কাঁধে পড়তে পড়তে ক্ষিপ্ত গলায় বলল, নিজের জামাইয়ের কপি করছি, হয়েছে এবার সর। কথা বলেই মায়া জুইকে পাশ কাটিয়ে চাইলে পুনরায় হাত টেনে রাফা বলল, জানু কই যাস? রাফার টানাটানিতে বেশ বিরক্ত হলো মায়া, কিন্তু রাফার কাছে জানু ডাক শুনে খানিকটা ভ্রু কুঁচকে বলল, জানু? হ্যাঁ, তুই আমার বেস্ট ফ্রেন্ড না, জানু তো ডাকতেই পারি। তুই আমার বেস্ট ফ্রেন্ড হলি কবে থেকে? যবে থেকে তুই আমার জীবন বাঁচালি তবে থেকে। এই জীবন তোর, আর এই জীবন তুই হলি আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, বাকি সব বাদ। যে মানুষের জীবন বাঁচায় আমার চোখে তার মূল্যায়ন অনেক বেশি। আর সেখানে তুই তো আমার জীবন ইজ্জত দুটাই বাঁচিয়েছিস। তোর মূল্যায়ন আমার মনে প্রাণে বুকে পলি যায় সব কানে জানু। কথাগুলো বলতে বলতে রাফা পুনরায় অধিকার দেখিয়ে মায়ের কাজ জড়িয়ে গলা পেঁচিয়ে ধরল। মায়াকে নিয়ে সামনের দিকে কদম বাড়াতেই মায়া অসহায় গলে বলল, আমার ঠিক হয়নি সেদিন তোকে জঙ্গিদের হাত থেকে বাঁচানোর। তোকে সেদিন জঙ্গলে ফেলে আসলেই ভালো হতো। মায়ের কথায় 2 পয়সা পাত্তা দিল না রাফা। ওদের পাশে পাশে জুইও হাঁটছিল। রাফার নতুন বন্ধুত্ব জুইয়ের সাথে হয়েছে। রাফার চঞ্চলতা সম্পর্কে মায়ের ধারণা না থাকলেও বিগত দিনে জুইয়ের বেশ ধারণা হয়েছে। সেজন্য জুই চুপ রইল। কিন্তু চঞ্চল রাফা মায়ের কাজ জড়িয়ে হাঁটতে হাঁটতে বলল, ভুল তো তুই করেছিস আমাকে বাঁচিয়ে, যেটা তোকে মানতেই হবে জানো। আচ্ছা শুন, রিজিজুর সঙ্গে একটা বলদ থাকে না সব সময়, ওই মালটা কই রে? রাফার কথায় মায়ের সঙ্গে সঙ্গে জুই দাঁড়িয়ে গেল সন্দিহান প্রকাশ করে। ঘাড় বেঁকে রাফার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মায়া বলল, কার কথা বলছিস তুই? মায়ের কথায় রাফা মনে করার মতন করে বলল, আরে আছে না একটা হাবাগোবা বলদ টাইপের, হৃদয়ের আগে পিছে ঘুরে, কি যেন নাম তার, ও না আ দিয়েছিল একটা নাম, আকিম না কি যেন নাম। পাশ থেকে রাফাদের সহজ করে জুই সন্দেহের বসে আসিফের নাম ধরে বলল, আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ, ওইটাই, আসিফ আসিফ। মায়া সন্দেহ করে বলল, আসিফ ভাইকে কেন চাই তোর? আজব, আমি কেন চাইবো? সে কি ফ্রি ইন্টারনেট নাকি যে চাইবো?
তোকেই তো দেখলাম আমার আম্মুর সাথে তাকেই তো দেখলাম আমার আম্মুর সাথে সেই ভাব জমাইছে। উড়ন্ত খবরে শুনলাম সে নাকি আমার আম্মুর মেয়েকে পছন্দ করে। ঘটনা কতখানি সত্যি সেটা তো জানতে তোর কাছে খবর নিতে আসলাম, বুঝলি? রাফার কথায় মায়া জুই দুজনের চোয়াল চলে যাওয়ার মতো অবস্থা। মায়ের আগে জুই অবাক হওয়ার স্বরে বলল, আসিফ ভাই তোর বোনকে পছন্দ করে রাফা? আল্লাহ, আসিফ ভাইকে দেখে তো মনেই হয় না তিনি কখনো কোনো মেয়েকে পছন্দ করতে পারেন। জুইয়ের কথায় মায়াও একই মত পোষণ করলো। রাফা খানিকটা ভাব নিয়ে মায়ের কাঁধ আবারও আগের মতো পেঁচিয়ে সামনে হাঁটতে হাঁটতে জুইয়ের কথার উত্তরে বলল, আমি আমার পরিবারের একমাত্র সিঙ্গেল পিস। আমার ছোট বড় সামনে পিছে উঁচু নিচু কোনো ভাই বোন নাই। বাবা মার একমাত্র সুকন্যা আমি, বুঝেছিস? ক্লাসমেট হিসেবে রাফার সঙ্গে মায়াদের পূর্ব পরিচিত থাকলেও কখনো সেইভাবে মায়াদের চেনা জানা হয়নি কারণ। ট্যুরের পর থেকে রাফার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত হয় মায়াদের। রাফার খবর পেয়ে রাফার বাবা মা রাঙামাটিতে গিয়েছিল, কিন্তু তখন মায়াকে নিয়ে রিত চলে এসেছিল সেখান থেকে। কিন্তু তার পরের দিনই মায়ের সঙ্গে দেখা করতে হসপিটালে যায় রাফার পুরো পরিবার। মায়াকে জড়িয়ে ধরে রাফার মা হাউমাউ করে কেঁদেছিল সেদিন। একমাত্র মেয়ে রাফার জীবন বাঁচানোর জন্য রাফার বাবাও কেঁদেছিল। মায়ের মাথা দোয়া হাত বুলিয়ে দোয়াও করেছিল তিনি। তারপর থেকে রাফার বাবা মা মায়াকেও রাফার বোন আর নিজের আরেকটি মেয়ে বলে মায়াকে মেনেছিল। সেদিন হতে বলতে গেলে রাফার পরিবারের সঙ্গে মায়ের একটা ঘনিষ্ঠ সুসম্পর্ক হয়ে উঠেছে। কিন্তু মায়া এটা জানতো না রাফার আর কোনো ভাই বোন ছিল না। তখন রাফার মুখে সে একমাত্র সন্তান হওয়ার কথাটা শুনে মায়া খানিকটা অবাক স্বরে বলল, তার মানে আসিফ ভাই তোকে পছন্দ করে রাফা? হতে পারে, আই ডোন্ট নো। আসিফ ভাইয়ের সঙ্গে তোর যোগাযোগ হয়? কথা বলিস তারা ফোনে? আমি কেন কথা বলতে যাবো আজব। তবে আমার আম্মুর সাথে যোগাযোগ আছে ওই লোকের। কাল রাতেও দেখলাম আম্মুকে ফোন করতে, কিন্তু কেন? মায়া বুঝতে পারলো আসিফ শুধু মায়ার একার ফোনটাই রিসিভ করে না, বাকি সবার সাথে আসিফের যোগাযোগ আছে। মায়া হাঁটা থামিয়ে অনেকটা রাগান্বিত গলায় রাফার কাছে ফোন চেয়ে বলল, তুই ফোন এনেছিস রাফা? রাফা সম্মতি দিয়ে বলল, হ্যাঁ ফোনটা দে আমাকে। কেন, কি করবি? আসিফ ভাইকে কল দিব। রাফা আশেপাশে পরিবেশটা দেখে ব্যাগ থেকে ফোনটা বের করতে করতে মায়াকে বলল, এখানেই দিবি নাকি আগে ক্লাসে যাবি? ক্লাসে সবাই থাকবে, ক্যান্টিনে চল, ক্যান্টিনে এখন খালি থাকবে, চল। রাফা ফোন দিতেই মায়া আসিফের মুখস্থ নাম্বারটা টাইপিং করে তৎক্ষণাৎ কল মেলালো আসিফকে। সকাল হওয়ায় আশেপাশে ছাত্রছাত্রীদের আনাগোনা কম। ক্লাস শুরু হতে আরো 40 মিনিট বাকি। ক্যান্টিনে গিয়ে বসতে কয়েক মিনিট সময় লাগবে বলে অধৈর্য মায়া ক্যাম্পাসের করিডোরে একপাশে গিয়ে দাঁড়ালো। অধৈর্যের নেই আসিফকে পরপর কল মেলালেও আসিফ সেটা রিসিভ করলো না। তৃতীয়বারের মতো ও পাশে কলটা রিসিভ হতেই অধৈর্য মায়া শক্ত গলায় বলল, আসিফকে শুধালো, ফোনটা আপনার ভাইয়াকে দিন আসিফ ভাই। রাফার নাম্বার থেকে মায়ের কণ্ঠ পেতেই আসিফ বুঝতে পারলো আজ মায়া কলেজে গিয়েছে, হয়তো দুজন এখন একত্রে আছে। আসিফ রাফাকে ভেবে মায়ের কল রিসিভ করে যেন বিপদে পড়ে গেল। একদিকে রিত, অন্যদিকে মায়া। আসিফ কার কথা শুনবে? যা পাই নাকি বউয়ের? কি করবে আসিফ সেটা ভেবে না পেয়ে আমতা আমতা করে বলল, ভাবি বাই তো রুমে, সেখানে নিয়ে যান। ভাই অফিসের জন্য রেডি হচ্ছে ভাবি, আমি এখন গেলে ডিস্টার্ব হবে। মায়া একইভাবে জেদ্দি গলায় বলল, আমি ডিস্টার্ব করবই। মায়ের জেদ্দি গলা আসিফ অসহায় বোধ করে বলল, ভাবি আপনার ফোন আমি রিসিভ করেছি শুনলে রিত ভাই রাগ করবেন। আসিফের কথা শুনিয়ে মায়ের রাগান্বিত গলায় বলল, আপনি আমার ফোন কোথায় রিসিভ করেছেন? আপনি তো রাফার কল রিসিভ করেছেন। রাফার সাথে আপনার কি চলে আমি জানি না বুঝি? আসিফ তাড়াহুড়ো করে বলল, আস্তাগফিরুল্লাহ ভাবি, আমি কারোর সাথে কিছু চলে না, সবই ষড়যন্ত্র। ঠিক আছে, আমি সেটা রাফার আম্মুকে বলে দেবো না তাহলে। মায়ের কথা এবার আসিফ চুপ করে গেল। একদিকে রিত, অন্যদিকে মায়া, দুটো জেদ্দি টাইপের মানুষ, যেমন বউ তেমন জামাই। কার আদেশ শুনবে আসিফ? অসহায় আসিফ নিরুপায় হয়ে বলল, 2 মিনিট সময় দিন ভাবি, এক্ষুনি যাচ্ছি। আমি ভিডিও কল দিচ্ছি তাহলে। অধৈর্য মায়া তৎক্ষণাৎ কল কেটে রাফার একই নাম্বার হতে আসিফকে ভিডিও কল মেলালো হোয়াটসঅ্যাপে। আসিফ সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে সেই কলটি দেখলো। রিতের কক্ষে দরজা নক করতে ভেতর থেকে ডাকলো রিত। আসিফ এক বুক সাহস নিয়ে রুমে প্রবেশ করতেই দেখলো সত্যি সত্যি রিত প্যান্ট শার্ট ইন করে পড়েছে অফিসের জন্য রেডি হতে। আসিফ ফোন হাতে নিয়ে রিতকে দেখলো আয়নার ভেতর। রিত তখনও প্যান্টের বেল্ট কোমরে জড়াতে জড়াতে তাকালো জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা আসিফের দিকে। ফোনের রিংটনের শব্দ রিতের কানেও যাচ্ছে, কিন্তু আসিফকে কিছু বলতে না দেখে বরং চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে রিত হালকা কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো, কি চাই, কেন এসেছিস? আসিফ এক বুক সাহস নিয়ে মায়ের ভিডিও কল রিসিভ করলো। রিতের দিকে এগিয়ে দিতে দিতে বলল, ভাই জরুরি ফোন এসেছে, আপনি সারা সমাধান হচ্ছে না, একটা কথা বলে দেখুন প্লিজ। রিত জরুরি ফোন ভেবে হাত বাড়িয়ে আসিফ থেকে ফোনটা নিতে চেয়ে জিজ্ঞাসু গলায় বলল, কে ফোন করেছে?
আসিফ হৃদের হাতে ফোনটা দিতেই তৎক্ষণাৎ দরজার দিকে দৌড় দিতে দিতে বলল, ভাবি ফোন করেছে। চোখের পলকে আসিফ উদাও, কিন্তু হৃদের হাতে থাকা ফোনটি মায়ের হাস্যোজ্জ্বল মুখটি ভাসছে। হৃদ ফোনের দিকে তাকাতে চোখাচোখি হলো দুজনের। অনেকদিন পর দুজন আবার চোখাচোখি মুখামুখি হওয়া। হৃদ রাগের তোপে ফোন কাটতে চাইলে মায়া অধৈর্যের ন্যায় তাড়াহুড়ো করে বলল, এই কল কাটবেন না, কাটবেন না। চোয়াল শক্ত করা হৃদ তারপরও কল কাটার মনোভাব দিয়ে দেখে মায়া আবারও তাড়াহুড়োই বলল, আই লাভ ইউ জান, আই লাভ ইউ। কল কল কাট করা লাল বাটনে থাকা হৃদের বৃদ্ধা আঙ্গুলটি তৎক্ষণাৎ কেঁপে উঠল। যতটা রাগ মায়ার কল পেয়ে হয়েছিল ঠিক ততটাই বরফ নেই গলে গেল মায়ার মুখে। আই লাভ ইউ জান বাক্যটি শুনে হৃদের তপ্ত মেজাজ শীতল হলো। দুজনের মধ্যে এই প্রথম ভালোবাসার লেনদেন করা। মায়ার ভালোবাসা সম্পর্কে হৃদ প্রথম থেকেই জানতো, কিন্তু কখনো মায়া বা সরাসরি কেউ কাউকে ভালোবাসি বলা হয়নি আজও। এই প্রথম মায়ার মুখে ভালোবাসি শব্দটা বলা। হৃদের মায়ের উপর জমা থাকা সকল রাগ যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল। হৃদ চেয়েও যেন হৃদের রাগ ধরে রাখতে পারছে না মায়ের উপর। হৃদ বুঝলো না সে কি একই কথা শোনার জন্য রাগ করে বসেছিল। কই না তো, হৃদ তার বউয়ের বেইমানির জন্য রাগ করেছিল। তাহলে সেই নারীর মুখে সামান্য ভালোবাসার কথা শুনে কেন গলে যাচ্ছে? তার আরো রেগে থাকার কথা। এত ভালোবাসা দেখিয়ে তো এই নারী অন্য কারণে আমি এঙ্গেজড হয়েছিল। তাহলে এই নারী যে এখন ভালোবাসি বলে আবারও বেইমানি করবে না, তার কি গ্যারান্টি? মায়া এঙ্গেজড হওয়ার কথা হৃদের স্মরণে আসতেই মস্তিষ্ক তরাক করে জ্বলে উঠে রাগে। হৃদকে চোয়াল শক্ত করে দেখে মায়া আবারও নরম সুরে বলল, আই মিস ইউ জান, এতগুলা মিস করেছি আপনাকে। আমার মন জ্বলে আপনার জন্য, সারা রাত ঘুমাতে পারি না, খালি কেমন কেমন করে। আপনি সাথে থাকলে কত আদর করতাম আপনাকে। আপনি কেন আসেন না আমার কাছে? চলে আসেন তো তাড়াতাড়ি। মায়ের দুষ্ট কথায় হৃদ অভ্যস্ত নয়। হুটহাট মায়ের দুষ্ট কথায় হৃদ অপ্রস্তুত হলো। হৃদের মনে হলো বউ তার ইজ্জত নিয়ে টানছে। আর একটু কথা বাড়ালেই এই মহিলা আরো উল্টাপাল্টা কথা বলে হৃদের ইজ্জতে হাত দিয়ে বসবে। কি সরাসরি আবদার, তাকে আদর করতে চাই। বেয়াদব মহিলা তাকে অপদস্থ করে। হৃদ কি করে বলবে ভেবে না পেয়ে মিথ্যা রাগে রাগে ফেস করে দমক স্বরে বলল, বেয়াদব। সঙ্গে সঙ্গে হৃদের কল কাট হয়ে গেল মায়ের কান থেকে। ফোন নামিয়ে দুষ্ট হাসলো। জুই রাফা একটু দূরে বজায় রেখে এতক্ষণ হৃদের সাথে কথা বলছিল মায়া। কল কেটে দুজনে এগিয়ে আসলো মায়ার দিকে। মায়াকে একা হাসতে দেখে রাফা আগে জুই বলল, হাসছিস কেন, কি হয়েছে? ভাইয়াকে মানাতে পেরেছিস? মনে হয় একটু পেরেছি। মনে হয় মানে? এর মানে ভাইয়াকে এখনো মানাতে পারিসনি তুই? মায়া রাফার দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে জুইয়ের কথার উত্তরে বলল, ওনার প্রেমিকে নই, বউ হই আমি জুই। আমার সাথে কতদিন রাগ করে থাকবে সে? ওনাকে যদি পাগল না বানাই তাহলে আমি হৃদ খানের বউ না। মায়ের কথার সঠিক অর্থ বুঝলো না জুই। জুই মনে করলো মায়া উল্টাপাল্টা কোনো কাজের ইঙ্গিত করছে। সেজন্য জুই ভয়ার্থ গলায় মায়াকে শুধিয়ে বলল, পাগল বানাবি মানে? কি করবি তুই? দেখ মায়া, উল্টাপাল্টা কিছু করিস না কিন্তু। হৃদ ভাই এমনি তোর উপর ডেকে আছে। জুইয়ের কথায় মায়া বলল, ওনার সঙ্গে সকল লিমিট ক্রস করার রাইট আমার আছে। বউ হই ওনার আমি। দেখ জুই, সম্পর্কের মধ্যে একজন রাগ করলে অপরজনকে তাকে বোঝাতে হবে। এটা একটা সম্পর্কের সৌন্দর্য। আমার স্বামী রাগ করেনি, বরং আমাকে ভুল বুঝে আছে। এই অবস্থায় আমি তার ভুল না ভাঙিয়ে যদি চুপ থাকি তাহলে আমার সম্পর্কে ফাটল ধরতে সেটা নিশ্চিত। একটা সম্পর্কে ভুল বোঝাবুঝি হতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু সম্পর্কের ভুলটা শেষ না করে উল্টা সেই সম্পর্ক শেষ করাটা হলো বুদ্ধিহীনতার কাজ। একজন বুদ্ধিমান ব্যক্তি কখনোই নিজের সম্পর্ক শেষ করবে না, বরং সম্পর্ক হওয়া সেই কারণটা শেষ করতে চাইবে। কথাটা বলে মায়া রাফার কাছে ফোনটা দিয়ে ক্লাসরুমের দিকে হাঁটলো। জুই তখনও সেখানে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে। জুইয়ের মনে হলো রাফার শেষের কথাগুলো জুইকে উদ্দেশ্য করে বলছে। আয়ন আর জুইয়ের সম্পর্ক চলা সমস্যাগুলো ঠিক করতে ইঙ্গিত করছে। মায়ার মাঝে মধ্যে এমন ম্যাচিওর আর গম্ভীর কথাবার্তা বলে। এই যেমন এখন বলছে। আয়নের কথার মাথা আসতেই জুই বিষণ্ণ বগ্নহারা হলো। সেদিন হসপিটালে সেই সাক্ষাৎকারের পর আয়ন আর জুইকে কল করেনি। জুই অবশ্য আয়নকে ফোনের অপেক্ষায় বসেছিল না। তারপরও জুইয়ের অবুঝ মন বারবার আয়নের ফোনের অপেক্ষায় ছিল। মন চাইতেও আয়নের ফোন না করায় ঠিক মন খারাপ হয়েছে জুইয়ের, কিন্তু কেন সেটা জানে না জুই। চলবে।